ইস আবির, আমাকে ছেড়ে দেন প্লিজ, আমার খুব ব্যথা লাগছে। আপু, ভাইয়া। আরে কি করছেন? শুধু শুধু দুষ্টু আওয়াজ দিয়ে এভাবে চিৎকার করছেন কেন? ভাইয়া ভাবি এসে আমাদের এভাবে দেখে ফেললে কি করবে জানেন? তাহলে আপনি আমাকে জড়িয়ে ধরেন আর আপনার বালিশ আমাকে জায়গা করে দেন। কাল পরশু তো আমি আব্বু আম্মুর সাথে বাসায় চলে যাব, তাই আজ রাতে আমি আপনার সাথে ঘুমাবো, সকালে আমার রুমে যাব। তারপর আমি আর কিছু বললাম না, কারণ বাসা ভর্তি সব লোকজন। এর মধ্যে ও যদি চিৎকার করে তাহলে সবাই একসাথে জড়ো হয়ে আমার রুমে এসে আমাদেরকে দেখে ভাববে আমি হয়তো ওকে রেপ করতেছি। তাই মান সম্মানের ভয়ে চুপচাপ ওর কথাটা মেনে নিলাম। আমি আর ঈশিতা পাশাপাশি শুয়ে আছি, মাঝখানে একটা কোলবালিশ। কিন্তু সকালে ঘুম ভাঙলে চোখ খুলে দেখি সেটা আর নেই। আমি দেখি ঈশিতা আমাকে জড়িয়ে ধরে এখনও ঘুমিয়ে আছে। সকাল হয়ে গেলেও রুমে যায়নি। বাসা ভর্তি সব লোকজন, এখনও তেমন কেউ ঘুম থেকে ওঠেনি, তাই তাড়াতাড়ি করে ওকে জাগিয়ে দিলাম। তারপর ও আমার বুক থেকে মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওর রুমে চলে গেল। এতক্ষণে আমি যেন চিন্তামুক্ত হলাম। যা ভয় পেয়েছিলাম, এতক্ষণ যদি কেউ আমাদেরকে একসাথে এক রুমে দেখতে পেত তাহলে কি যে হতো আল্লাহই জানে। যাই হোক, ওর সাথে বেশি দূর আগানো যাবে না, কারণ আমি ভাবিকে যে কথা দিয়েছি যে তার মান সম্মানের দিকে আমি আঘাত করব না। কিন্তু ঈশিতা আমার কাছাকাছি আসলে আমি যেন সব কথা ভুলে যাই। কেন জানি ওকে বাধা দিতে পারি না। এবার গল্পে ফিরে আসি। ঈশিতা আবিরের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে আবিরকে বুকের উপর থেকে উঠে তার রুমে চলে যায়। তারপর আবির ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 7:30 বাজে। তাই সে তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে হাত মুখ দিয়ে নিজে খাবার ঘরে আসে আর একটা চেয়ার টেনে নিয়ে টেবিলের সামনে বসে যায়। তারপর তার ভাবি আখি বলে, কি আমার ভাইটার কি কিছু হয়েছে নাকি? এত সকাল সকাল ঘুম ভাঙলো যে? না ভাবি, কি আর হবে, খেতে দাও। এখনো তো আমার রান্না শেষ হয়নি, তুই একটু বস, আমি দেখতেছি। ভাবি, তোমার বোন কি আজকে চলে যাবে? আব্বু আম্মু তো ওকে নিতে আসছে। কেন, ও চলে যাবে বলে কি তোর খারাপ লাগছে? না ভাবি, আসলে আমিও তো আজকে চলে যাব, তাই বলতেছি। তুই আবার কোথায় যাবি? ও, তোমাকে তো বলা হয়নি, কাল আমার বন্ধু বাঁধনের বিয়ে, আমাকে 3 দিন ওখানেই থাকতে হবে। ও আচ্ছা, তা কখন বের হবি? এই তো ভাবি, বিকেলের মধ্যেই বের হব। তারপর আবির তার ভাবির সাথে আরো কিছুক্ষণ কথা বলতে থাকে। এর মধ্যে আখির রান্না পুরোপুরি শেষ হয়ে যায় আর ঈশিতাও রুম থেকে বের হয়ে আসে নাস্তা করতে, সাথে আবিরের ভাইয়া সহ ঈশিতার আব্বু আম্মু। তারা সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করতে থাকে। আবির ঈশিতার একদম সামনাসামনি বসেছে। সবাই যে যার মতো খাওয়া দাওয়া করতেছে আর কথা বলতেছে, কিন্তু আবির একদম চুপচাপ, সে কোনো কথা বলতেছে না। সে একদম মন খারাপ করে প্লেটের দিকে মুখ করে খাবার নাড়াচাড়া করে যাচ্ছে আর একটু পর পর খাবার মুখে দিচ্ছে। আবির একবারও ঈশিতার দিকে তাকাচ্ছে না। ওইদিকে সামনে ঈশিতা আবিরকে অনেকবার চোখের ইশারা করে যাচ্ছে, সেদিকে আবিরের কোনো খেয়াল নেই। তারপর ঈশিতা বুদ্ধি করে টেবিল থেকে একটা কাঁটা চামচ নিচে ফেলে দেয় আর তারপর সেটাকে তোলার বাহানা করে নিচু হয়ে আবিরের পায়ে জোরে খামচে দেয় আর সাথে সাথে আবির চিৎকার করে ওঠে। কি রে, কি হয়েছে? এভাবে চিল্লালি যে? আমি কিছু বুঝতেছি না, পায়ে কে এভাবে খামচি মারলো। তারপর ঈশিতার দিকে তাকিয়ে দেখি ও কেমন মুচকি মুচকি হাসতেছে। তাই আমার আর বুঝতে বাকি রইল না যে এটা ওর কাজ। না ভাবি, কিচ্ছু হয়নি, ওই একটা দুঃস্বপ্ন মনে পড়ে গেছিল, তাই আর কি। ধুর পাগল, তুই যে হঠাৎ কি সব করিস না, চুপচাপ খাতো। ঈশিতা, তোর সাথে সাথে তো আবিরও আজকে বাসা ছেড়ে কদিনের জন্য চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে? ওর বন্ধুর বিয়েতে। তারপর আখি ঈশিতাকে সব খুলে বলে। এটা শুনে ঈশিতার মনটা অনেকটা খারাপ হয়ে যায়, কারণ সে মনে মনে প্ল্যান করেছিল যাওয়ার সময় আবিরকে বলবে প্রতিদিন রাতে আবির যেন তার সাথে লুকিয়ে দেখা করে। সবটা শোনার পর আবির ঈশিতার দিকে তাকিয়ে দেখেও কেমন যেন চুপচাপ হয়ে গেল। মুহূর্তের মধ্যে ওর সব দুষ্টুমিগুলো থেমে গেল, সেই সাথে ওর ঠোঁটের হাসিটাও। তারপর আবির মন খারাপ করে টেবিল থেকে উঠে চলে গেল। পিছু পিছু ঈশিতাও তার প্লেটে হাত ধুয়ে না খেয়ে সেখান থেকে উঠে চলে গেল। ওদের আবার কি হলো? ঈশিতা প্রথম প্রথম যখন বাসা আসছিল তখন তো আবিরকে একদম সহ্যই করতে পারতো না, আর এখন তো কি আর বলবো, একজন আরেকজনকে ছাড়া যেন থাকতেই পারছে না। খুব শীঘ্রই ওদের বিয়ে দিয়ে দিতে হবে, না হলে দেখা যাবে ওরা দুজন একদিন আমাদেরকে ওদের বিয়ের সারপ্রাইজ দিয়ে দেবে। আখি, মা তুই আমাদের সাথে চল, জামাই ডিউটিটা শেষ করে না হয় রাতে আমাদের বাসায় যাবে।
এটা তোর দেবরকে বলার দরকার নাই। আমার তোর সাথে জরুরি কিছু কথা আছে। ঠিক আছে বাবা। তারপর তারা ব্রেকফাস্ট শেষ করে নিজের রুমে চলে যায় আর সবকিছু গুছিয়ে নিতে থাকে। ওদিকে আবির মন খারাপ করে সাদে একা একা দাঁড়িয়ে আছে আর নিজের মনের সাথে নিজে কথা বলতে থাকে। সবসময় এর মতো ঈশিতা তার পেছনে এসে দাঁড়ায় আর বলে, কোথায়, কি করছেন? কিছু না। আপনি কি আর চলে যাবেন? কেন, মিস করবেন নাকি আমায়? জানি না। আর আপনাকে মিস করার কি আছে? আমি আপনাকে খুব বেশি মিস করব, থাকতে পারবো না আপনাকে ছাড়া। বলে ঈশিতা কান্না করতে করতে আবিরকে জড়িয়ে ধরে আর আবিরের বুকের নিচে মাথা লুকিয়ে আরো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। মুহূর্তের মধ্যেই আবির তখন তার ভাবির বলা কথাগুলো ভুলে যায়। ঈশিতাকে কাঁদতে দেখে নিজের চোখেও জল যেন ধরে রাখতে পারছে না আবির। বেআইন কি করছেন? ছাড়েন আমায়। না, আপনাকে আমি কিছুতেই ছাড়বো না। ছেড়ে দিলেই আপনি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবেন, আর আমি সেটা কখনো হতে দিব না। অনেক ভালোবেসে ফেলেছি আপনাকে এই কয়দিনে, নিজের চেয়েও বেশি। এখন যদি আপনি আমাকে ছেড়ে চলে যান তাহলে সত্যিই আমি মরে যাব, বাঁচবো না আমি আপনাকে ছাড়া। ওর কথাগুলো শুনে আমার চোখে কেমন যেন পানি টলমল করতে লাগলো। মেয়েটা সত্যি এই কয়দিনে আমাকে অনেক ভালোবেসে ফেলছে। আমি জানি আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আর ওর কান্নাও সহ্য করতে পারবো না। তাই আমিও ঈশিতাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম আর ওর চুলে হাত বুলিয়ে দিতে থাকলাম। ঠিক আছে, আমি কোথাও যাব না। আমি শুধুমাত্র কদিনের জন্য যাচ্ছি, তারপর আমি আবার আপনাদের বাসায় আসব। আপনি কথা দেন, এই কয়দিন আপনি প্রতিদিন রাতে লুকিয়ে আমাদের বাসায় গিয়ে আমার সাথে দেখা করে আসবেন। আমি চুপ করে আছি, কোনো কথা বলছি না। কি হলো, আপনি কথা বলছেন না কেন? আমাকে কথা দেন, আপনি প্রতিদিন রাতে লুকিয়ে আমাদের বাসায় গিয়ে আমার সাথে দেখা করে আসবেন। না হলে কিন্তু আমি সোজাসুজি এখানে আপনার কাছে চলে আসব, তখন আর ফেরত যাব না। না না, তুমি যাও, আমি কথা দিচ্ছি। আমি প্রতিদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে তোমার সাথে গিয়ে দেখা করে আসবো। হ্যাঁ, মনে থাকে জানো। তার উত্তরে আবির কিছু বলতে যাবে, তখনই সেখানে সাদে তার ভাবি আঁখি চলে আসে। আর সাদে দুজনকে একসাথে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে সে প্রচন্ড লজ্জা পায়। আর ওরা দুজনও আঁখিকে দেখে লজ্জায় দুজন দুজনকে ছাড়িয়ে সাদে এক কোণায় গিয়ে দাঁড়ায়। শেষমেশ বোন তো দেখি আমার দেবরটাকে পাগল করেই ছাড়লো। তোরা দুজন বিয়ে পর্যন্ত তো একটু অপেক্ষা কর, সব ভালোবাসা যেন এখনই খরচা করে দিচ্ছিস। আবির, আমি তোর রুমে তোর জামা কাপড় গুছিয়ে দিয়েছি। আবির, আমি তোর রুমে তোর জামা কাপড় গুছিয়ে দিয়েছি, তুই গিয়ে সব চেক করে নে ঠিক আছে কিনা। আচ্ছা ভাবি। তারপর আবির তাড়াতাড়ি করে লজ্জায় তার ভাবির সামনে থেকে ছাদ থেকে নেমে তার রুমে চলে যায়। আবির রুমে এসে তার জামা কাপড়গুলো সব চেক করে নেয়। এরপর সে ব্যাগপত্র আর তার ক্যামেরা নিয়ে তার ভাবিকে সালাম করে বাসা থেকে বের হয়ে আসে। এরপর আবির একটা গাড়ি ডেকে নিয়ে সোজা তার বন্ধুর বিয়ে বাড়িতে চলে আসে। আবির আসতে বিয়ে বাড়িতে যেন নতুন আরেকটা রূপ পায়। সবাই আবিরকে দেখে অনেক খুশি হয়। তারপর আবির 3 দিন সেখানে বিয়ে বাড়িতে কাটায়। এই 3 দিন আবিরের কারোর সাথে কোনো কথা হয়নি, মানে তার ভাবি ভাইয়া কারোর সাথে কোনো রকম কথা হয়নি। চতুর্থ দিনে আঁখি আবিরকে কল দেয়। হ্যালো ভাবি, কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু তোমার ঈশিতা ভালো নেই। কেন ভাবি, তোমার বোনের কি হয়েছে? তুমি নাকি যাওয়ার পর থেকে ওর সাথে কোনো রকম কথা বলনি, তাই ও কেমন মনমরা হয়ে বসে আছে। 2 দিন হলো ঠিক মতো খাচ্ছেও না। যাই হোক, তুমি বাসায় ফিরবে কবে? এই তো ভাবি, আজই বাসায় ফিরবো। ঠিক আছে, তাহলে তুমি বরং সোজা আমাদের বাসায় চলে আসো, আমরা এখনো এখানেই আছি। তোমরা এখনো কি ওখানেই আছো? বাবা যেতে দেয়নি, তাই এখানেই আছি এখনো। ঠিক আছে ভাবি, আমি তোমাদের বাসায় বিকেলের মধ্যেই পৌঁছে যাব। তারপর আবির বিয়ে বাড়ি থেকে তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে সবকিছু আবার ঠিকঠাক মতো গুছিয়ে সেখান থেকে রওনা দেয়। তারপর সে আঁখি অর্থাৎ তার ভাবিদের বাসায় চলে আসে। সে দেখে বাসাটা অনেক সুন্দর করে সাজানো, মনে হচ্ছে যেন আবির একটা বিয়ে বাড়ি থেকে আরেকটা বিয়ে বাড়িতে চলে এসেছে। আবির বাসার ভিতরে প্রবেশ করে দেখে বাইরের মতো বাসার ভেতরটাও সাজানো, বেশ তোড়জোড় চলছে। আবির বাসার ভেতরে আসতেই কোথা থেকে যেন ঈশিতা দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে। আবিরও 4 দিন পর ঈশিতাকে দেখে তাকে পরম যত্নে তার বুকে আগলে ধরে। বাসা ভর্তি লোকজন, তার মধ্যে আবির আর ঈশিতা দুজন দুজনকে জড়িয়ে ধরে সবার মাঝখানে দাঁড়িয়ে আছে। ওরা কাউকে খেয়াল করছে না। একটু পর আবির মাথা তুলে আশেপাশে তাকিয়ে দেখে সবাই তাদেরকে দেখে মুচকি মুচকি হাসতেছে আর মুখ আড়াল করতেছে। তারপর আবির আস্তে করে ঈশিতার কানে কানে বলে, এই পাগলি, আমাকে ছাড়ো, সবাই আমাদেরকে দেখছে। তারপর ঈশিতার সামনে তাকিয়ে দেখে তার আব্বু আম্মু আপু দুলাভাই সহ সবাই তাদেরকে দেখতেছে আর মুচকি এসে মুখ লুকাচ্ছে। তারপর ঈশিতা সেখানে লজ্জা পেয়ে আবিরকে ছেড়ে দিয়ে এক দৌড়ে তার রুমে চলে যায়।
আর আবির সেখানে চুপচাপ লজ্জায় কিছু না বলে দাঁড়িয়ে থাকে, কারণ ও তো আর দৌড়ে কোথাও লুকিয়ে যেতে পারবে না। আবির তার ভাবি দিকে তাকিয়ে যেন চোখে চোখ বলতেছে, আবির ভাবি আমাকে এখান থেকে নিয়ে যাও। আখু বুঝতে পারে যে আবির অনেক লজ্জা পেয়েছে, তাই সে আবিরকে তার সাথে করে নিয়ে আবিরকে ঈশিতার রুমে নিয়ে যায়, কারণ তাদের বাসার রুমের সংখ্যা কম। দেবরজি, আজ থেকে এটাই তোমার রুম। আমার রুম মানে? ভাবি, তুমি আমাকে হঠাৎ তোমাদের বাসায় কেন ডাকলে? আর এমন আয়োজন কিসের? আমি তো কিছুই ক্লিয়ার বুঝতে পারতেছি না। বুঝবে বুঝবে, একটু পর সবই বুঝবে। তুমি থাকো, আমি একটু আসছি। তারপর ভাবি চলে গেল। আমি ঈশিতার রুমটাকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকলাম। সত্যি ওর মতো ওর রুমটাও অনেক সুন্দর, মানে অনেক সুন্দর গোছানো আর পরিপাটি। এই 4 দিন বিয়েবাড়িতে একদমই রাতে ঘুম হয়নি, তাই ঈশিতার বিছানায় বসতেই কেমন যেন ঘুম চলে আসলো। তারপর আর কি, আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু চোখটা বন্ধ না করতেই কোথা থেকে যেন আমার পাগলিটা এসে আমার মাথার পাশে বসলো। তারপর আমার মাথাটা ওর কোলের উপরে নিল। আমি ওর কোলে মাথা দিয়ে ওর বিছানায় শুয়ে আছি, আর ও আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। উফ, কি যে ভালো লাগতেছে। এবার ওকে একটু জিজ্ঞেস করা যাক, কিসের এত আয়োজন চলছে? ইসি, তোমাদের বাসায় আজ কিসের এত ধুমধাম আয়োজন চলছে? বলবো না। বলো না প্লিজ। না, আমার কেন জানি লজ্জা লাগতেছে। ওরে বাবা, আমার কাছে বলতেও আবার আমার পাগলিটা আবার লজ্জাও পাচ্ছে। ঠিক আছে, তাহলে কানে কানে বলো, যাতে আমি ছাড়া কেউ না শোনে। আচ্ছা, তাহলে আপনি চোখ বন্ধ করেন, আমি আপনার কানে কানে বলতেছি। আর হাসবেন না একদম, তাহলে কিন্তু বলবো না। ঠিক আছে, হাসবো না। এই নাও, চোখ বন্ধ করলাম। এবার বলো। আজ আপনার আর আমার বিয়ে। কি? কথাটা শুনে অবাক হলাম, খুশিতে জড়িয়ে ধরলাম আমার বিদেশি ম্যামকে। তারপর বিকেল হতে হতেই সব অতিথিরা চলে আসলো, আর সন্ধ্যায় ভাবি রুমে এসে আমাকে একটা পাঞ্জাবি দিয়ে গেল। আবির, এই নে তোর বিয়ের পাঞ্জাবি। আমি তোর বন্ধু বাঁধন, রিয়াদ, মিরাজ আর মিজানকে বলে দিয়েছি, ওরা এক্ষুনি এসে পড়বে। ওরা এসে তোকে সাজাবে। আর ঈশিতা, তুই আমার সাথে অন্য রুমে আয়, আমি তোকে সাজিয়ে রেডি করে দিচ্ছি। তারপর আখি তার বোন ঈশিতাকে নিয়ে গেল, আর কিছুক্ষণ পর আবিরের বন্ধুগুলো সব এসে পড়লো। ওরা এসেই প্রথমে আবিরকে কংগ্রাচুলেশন বলল। তারপর সবাই অনেক খুশি খুশি মনে আবিরকে সাজিয়ে পাঞ্জামে পরিয়ে দিল। ওদের দুজনকে সাজানো হলো। তারপর ওদেরকে নিচে একটা রুমের সামনাসামনি বসানো হলো। দুজনকে বর হিসেবে খুব সুন্দর মানিয়েছে। তারপর সবাইকে সাক্ষী রেখে 3 কবুলের মধ্যে দিয়ে ওদের বিয়ে পড়ানো হলো। হয়ে গেল ওরা দুজন স্বামী স্ত্রী। বিয়ে পড়ানো শেষে সবাইকে খাওয়া দাওয়া রুমে নিয়ে যাওয়া হলো। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে ওদের জন্য দোয়া করে যে যার বাসায় চলে গেল। সবাই চলে গেল। আবির যখন তার বাসর ঘরে ঈশিতাকে দেখতে যাবে, তখন আবিরের সব বন্ধুরা এসে পথ আটকে দাঁড়ালো। কিরে, তোরা এমন ট্রাফিক পুলিশের মতো সামনে এসে আমার পথ আটকে দিলি যে? আমাকে ভেতরে যেতে দে। না বন্ধু, এত তাড়াতাড়ি তো ভেতরে যাওয়া যাবে না। প্রথমে আমাদের বাসর ঘর সাজানোর খরচটা। আরে দিব, সব দিব। আপাতত তোদের কাছ থেকে কিছু টাকা নিয়ে সেটা আমার নামে লিখে রাখ, কাল দিয়ে দিব। সরি বন্ধু, এখানে বাকির কোনো লেনদেন হয় না, যা হয় সব নগদে হবে। কি আর করার, এমন সিচুয়েশনে কি আর জোরাজোরি করা যায়? আর বন্ধু বান্ধবী তো, তাই দিয়ে দিলাম খুশি হয়ে ওদেরকে 5,000 টাকা। তারপর ওরা আমার পথ ছাড়লো, আর আমি বাসর ঘরে প্রবেশ করলাম। বাসর ঘরে প্রবেশ করতেই দেখি বউ আমার ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি ওর কাছে যাইতেই ও বিছানা থেকে নেমে এসে আমার পায়ে সালাম করলো। আরে আরে, কি করছো? আপনি এত দেরি করলেন কেন আসতে? জানেন আমি সেই কখন থেকে আপনার জন্য ঘুমটা দিয়ে বসে অপেক্ষা করতেছিলাম। পুরো ঘেমে গেছি আমি। সরি, এই তো চলে আসছি। চলো এবার বাসরাতের কার্যক্রম শুরু করি। মানে আমি তোমাকে আদর করব এখন বলে ঈশিতাকে কোলে তুলে নিলাম। ওই কি করতেছেন? ছাড়েন ছাড়েন, আমার শ্বশুরই লাগছে তো। তারপর আমি ওকে বিছানায় বসিয়ে দিলাম। শেষে যেই আমি ওর কোমরে হাত দিয়ে ওর শাড়ির আঁচল খুলতে যাব, তখন ও আমাকে বাধা দেয় আর বলে, এই আপনি বারবার আমার কোমরের নিচে হাত দিচ্ছেন কেন? আর আমার শাড়ির আঁচলই বা কেন টানছেন? আমি তোমার স্বামী, আর আজকে আমাদের বাসর রাত। আমি তোমাকে স্পর্শ না করলে তোমাকে আদর করব কিভাবে? বাসর রাত তো কি হয়েছে? আর ফাজলামো করার জায়গা পান না, তাই না? আদর করতে গেলে আবার এরকম শাড়ির আঁচল খুলে কোমরে হাত দেওয়া লাগে নাকি? কপালে চুমু খেলেই তো হয়। আমার আম্মু তো আমাকে আদর করে মাঝে মধ্যে, কিন্তু উনি তো কেবল
আমাকে জড়িয়ে ধরেন আর আমার কপালে চুমু খান। ধুর পাগলি, তুমি কার সাথে কি মিলাচ্ছ? আমরা এখন স্বামী স্ত্রী, আর আমার সম্পূর্ণ অধিকার আছে তোমাকে স্পর্শ করার। অধিকার আছে, এই জন্যই তো আমি আপনার সাথে এক রুমে আছি। স্বামী স্ত্রীর অধিকার কেবলমাত্র এখানেই সীমাবদ্ধ না, আর প্রতিটা মানুষের জীবনে বাসর রাত মানে হাজারো বছরের একটি স্বপ্নের রাত। একসাথে ঘুমালেই স্বামী স্ত্রী হয় না বুদ্ধু। তাহলে আমি বোঝাচ্ছি। থাক, আমরা ওদেরকে বিরক্ত না করি। তারপর ওরা ওদের মতো রোমান্স করতে থাকে। এভাবে রাতটা কেটে যায়। পরদিন বিকেলে আখি আবিরকে ডেকে বলে, দেখ ভাই, আমি কিন্তু তোকে বরাবরই আমার নিজের ছোট ভাইয়ের চোখে দেখি। আর তোর মুখের দিকে তাকিয়ে তোকে খুশি রাখতে আমি বাবাকে রাজি করিয়ে তোর সাথে ঈশিতার বিয়ে দিয়েছি। তাছাড়া কেই বা চাইবে একটা বেকার ছেলের সাথে নিজের ছোট বোনের বিয়ে দিতে? ভাবি হিসেবে বলছি না, তোর একজন বড় বোন হিসেবে বলতেছি। তুই এখন বিয়ে করছিস, এবার তুই কিছু একটা কর। আর আব্বু কিন্তু আমাকে সাফ সাফ বলে দিছে, তুই একটা চাকরি পাওয়া না পর্যন্ত ঈশিতাকে তোদের বাসায় যেতে দেবে না। ও এখানেই থাকবে আর তুই তোদের বাসায় থাকবি। পরে তুই একটা চাকরি জোগাড় করলে বাবা তোর হাতে ওকে তুলে দিবে। ভাবি, আমি তো কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করছি, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। আর তোমার বোন এখানেই থাকতে পারে, আমার কোনো অসুবিধা নেই, আমি ওকে জোর করব না। হ্যাঁ ভাই আমার, তুই জলদি জলদি কিছু একটা করে আমার বোনকে তোদের বাসায় নিয়ে যা। ঠিক আছে ভাবি। ভাবি, তোমাকে এত সব কষ্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ বলেই ভাবিকে একটু জড়িয়ে ধরে ভাবির কপালে চুমু দিলাম। শোন, আমরা আজকেই বাসায় ফিরে যাব। বাবার কথা মতো ঈশিতা এখানেই থাকবে। তুমি যাও, রেডি হয়ে নাও আখি। ঠিক আছে ভাবি। তারপর আবির রুমে গিয়ে দেখে ঈশিতা ঘুমাচ্ছে। আবির ঈশিতাকে ঘুমিয়ে থাকতে দেখে তাকে আর জাগায় না। সে নিজেই তার সবকিছু গুছিয়ে নিয়ে ঈশিতার ঘুমন্ত কপালে চুমু দিয়ে তার সামনে একটা চেয়ার টেনে বসে তাকে দেখতে থাকে। কতটা মায়াবী দেখতে হলে একটা মেয়েকে ঘুমালেও অপরূপ সুন্দর লাগে। আবিরের মনে পড়ে তাদের প্রথম দিনের কথা। ঈশিতা যেদিন তাদের বাসায় প্রথম এসেছিল আর তাকে সে যে অবস্থায় প্রথম দেখেছিল, সেসব পুরনো স্মৃতি আবিরের মনে লাড়া দিতে থাকে। মনে করা যাক তাদের পার্কে ঘুরতে যাওয়ার সে দুষ্টুমির কথাগুলো। আরো মনে করা যায় খাবার সময় টেবিলের নিচ থেকে তাদের পা ছোঁয়া ভালোবাসাগুলো। এই কদিন ঈশিতা আবিরের লাইফে এসে যেন আবিরকে পুরোপুরি পরিবর্তন করে ফেলেছে। আবির ঈশিতার দিকে তাকিয়ে তাদের পুরোনো কথাগুলোই ভাবতে থাকে। আর যখন তার ঈশিতাকে ছেড়ে একা বাসায় ফেরার কথা তার মনে পড়ে, তখন চোখ বেয়ে পানি পড়তে থাকে আবিরের। আবির নীরবে ঈশিতার দিকে তাকিয়ে কান্না করে যায়। ওদিকে তার ভাবি আঁখি এসে হঠাৎ আবিরের কাঁধে হাত রাখে। আবির মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে তার ভাবি দাঁড়িয়ে আছে। আবির তখন তাড়াতাড়ি করে তার চোখের পানি মুছে দাঁড়িয়ে তার ভাবিকে বলে, তুমি যাও, রেডি হয়ে নাও। ভাবি চলো, আমি রেডি। খুব ভালোবাসিস আমার বোনকে না? ওকে রেখে যাচ্ছিস বলে কষ্ট পাচ্ছিস? না ভাবি বলেই ভাবির হাতে মুখ লুকিয়ে কান্না করতে থাকি। পাগল কোথাকার, মেয়েদের মতো কান্না করতেছিস কেন? আমি আছি তো বাসায়, চল। তারপর আমি কিছু একটা ব্যবস্থা করব তোদেরকে এক করার। তারপর আবির তার ভাবির সাথে ঈশিতার রুম থেকে বের হয়ে নিচে চলে আসে। নিচে এসে আবির তার শ্বশুর শাশুড়িকে সালাম করে আর তাদের বলে, এরকম বলে আবির তার ভাইয়া ভাবিকে নিয়ে সেখান থেকে রওনা দেয়। আবির তাদের বাসায় ফিরে বাসায় প্রবেশ করতেই দেখে বাসাটা কেমন নীরব হয়ে আছে। আগে তো সবসময় তার আর ঈশিতার দুষ্টুমিতে বাসায় একটা হইচিল্লে থাকতো। এখন সে সবকিছুই নেই। বাসায় ছোপাটাও কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে। আবির রুমে এসে তার কাপড় চোপড় ভর্তি ব্যাগটা তার বিছানার উপরে ছুঁড়ে ফেলেন। তারপর সে বরাবরের মতো মন খারাপ হলে যেমন সাদে গিয়ে আকাশের মেঘের সাথে কথা বলে, তেমনি আজকেও এক পাহাড় সমান দুঃখ ভরা মন নিয়ে সাদের এক কোণের দেওয়ালে ধরে দাঁড়ায় আর স্যাড সং শুনতে শুনতে আকাশের দিকে তাকায়। আর ভাবো না, এই বুঝিস তার পিছনে এসে দাঁড়িয়ে তাকে ডাকবে। এভাবে রাত হয়ে যায়। তারপর তার ভাবি তাকে ডাকতে আসে খাবার খাওয়ার জন্য। আবির খাবার সামনে নিয়ে খাবার নাড়াচাড়া করতে থাকে আর তার সামনের চেয়ারটা এসে তাকে মিস করতে থাকে। আঁকি কিছুটা আন্দাজ করতে পেরে ব্যাপারটা ধরে ফেলে। আবির, আমি তোর জন্য আমার এক চাচুর অফিসে পরশুদিন একটা ইন্টারভিউ রাখছি। আমি বলি কি, পরশুদিন তুই ইন্টারভিউটা দিয়ে। ঠিক আছে ভাবি। তারপর আবির তার ভাবির কথা মতো পরশুদিন সে ইন্টারভিউ দিতে সকাল সকাল ঘুম থেকে উঠে গা গোসল করে ব্রেকফাস্ট ছেড়ে নিয়ে তার সকল কাগজপত্র ঠিকঠাক ভাবে চেক করে নিয়ে তার ভাবিকে সালাম করে বাসা থেকে বের হয়ে যায়। সে খুব সকাল সকাল বাসা থেকে বের হয়ে পড়ে যাতে তার পৌঁছাতে লেট না হয়ে যায়। তারপর আবির একটা রিক্সা নিয়ে তার ভাবির দেওয়া ঠিকানা মতো অফিসের সামনে চলে আসে। তারপর আবির রিক্সা ভাড়া মিটিয়ে অফিসের ভিতরে প্রবেশ করে। সেখানে গিয়ে আবির ইন্টারভিউয়ের জন্য এসেছে বললে সবাই তাকে বলে যে তাদের নতুন এমডি অর্থাৎ বস এখনো অফিসে আসেনি। এত সকাল সকাল সে অফিসে আসে না, তাই তার আবিরকে অপেক্ষা করতে বলে।
তারপর আবির সেখানে বসে বসে অফিসটা দেখতে থাকে আর অপেক্ষা করতে থাকে সেখানকার এমডির জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আবির একাই এখানে ইন্টারভিউর জন্য এসেছে। সে এখানে ইন্টারভিউ দিতে আর দ্বিতীয় কেউ আসেনি। তাহলে কি শুধু আবিরের ভাবির কথায় আবিরকে এখানে আসতে বলা হয়েছিল? যাই হোক, এখন বাজে দুপুর 12টা। আবির আবারও সেখানকার একজন স্টাফকে জিজ্ঞেস করে যে তাদের নতুন এমডি আসছে না কেন। উত্তরে তিনি বলেন, গতকাল তো এরকম সময় তিনি এসেছিল, আজ কেন যে এখনো আসছে না, হয়তো আসবে কিছুক্ষণের মধ্যেই, আপনি একটু অপেক্ষা করেন। আবির বোর হয়ে আরো কিছুক্ষণ সেখানে বসে অপেক্ষা করে। এরপর তাদের অফিসে নতুন লেডি এমডি প্রবেশ করে, সাথে 4 জন বডিগার্ড। তাদের এমডি অফিসে প্রবেশ করেই তার কেবিনে চলে যায়, আর তার প্রায় 20 মিনিট পর আবিরকে ডেকে পাঠানো হয়। তারপর আবির ঝটপট নিজের চুল আর ড্রেস আপ ঠিক করে তার সাথে দেখা করতে যায়। আবির কেবিনের সামনে প্রবেশ করতে মিররের দিকে ভেতরে ঈশিতার মতো কেউ একজন চেয়ারের হেলান দিয়ে বসে চেয়ারে দুলতেছে। তারপর সে নিজের চোখে হাত বুলিয়ে আবার সামনে তাকিয়ে দেখে সামনে এই অফিসের এমডি কেবিনে বসা লেডি বসটি আর কেউ না, বরং ঈশিতাই। তারপর আবির সেখান থেকে পিছিয়ে এসে একজন স্টাফকে ডেকে জিজ্ঞাসা করে, এক্সকিউজ মি, আমি আপনাকে বললাম আপনাদের বসের কেবিনটা দেখিয়ে দিতে, আপনি সেটা না দিয়ে আমাকে কোনো কেবিনটা দেখিয়ে দিলেন। ভাই, ওটা আমাদের বসের কেবিন। উনি হচ্ছে এই অফিসের নতুন বস, আমাদের এমডি হারুন সাহেবের ছোট মেয়ে। এখন থেকে উনি আমাদের অফিসের নতুন এমডি, অর্থাৎ বস। কি? কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। তাহলে কি ভাবি আমাকে মিথ্যা বলে এখানে পাঠালো? এটা তাহলে ভাবির বাবার অফিস, মানে আমার শ্বশুর মশাইয়ের। আর সেখানে কি না আমার বউয়ের কাছে ইন্টারভিউয়ের জন্য ভাবি আমাকে পাঠালো। ও মাই গড! যাই হোক, এবার অন্তত আমার চাকরিটা পাক্কা। এই কাজের জন্য হলেও আমি ঈশিতার কাছাকাছি থাকতে তো পারবো, এটাই অনেক। তারপর আমার শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করার ওগুলোর মেসেজ আসলে না হয় আমি এই শ্বশুরের মেয়ের চাকরিটা ছেড়ে দিব। দেখি এখন ভিতরে গিয়ে আমার বউ থুরি বসের সাথে গিয়ে দেখা করে আসি। এক্সকিউজ মি ম্যাম, সরি বউ, আমি কি ভেতরে আসতে পারি? হোয়াট? এটা আমার অফিস, আর অফিসে আমি কারো বউ না। এখানে এরপর থেকে আমাকে এসব ভুলভাল নামে ডাকবেন না। ও মা, কি বলে? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র প্রথম বউ। তোমাকে ডাকবো না তো কাকে গিয়ে ডাকবো পাগলি? না, ডাকবি না। আর আমি যদি তোর বউই হতাম তাহলে আমাকে ঘুমের মধ্যে রেখে আমাকে না নিয়ে আমাদের বাসা থেকে চোরের মতো পালাতি না। বলি ঈশিতা রেগে গিয়ে আমার দিকে একটা ফাইল ছুঁড়ে মারলো। ও মা গো, এখন দেখি তুমি আমাকে মারতেছো। শাট আপ! আপু আমাকে সব বলেছে, তাই তোর ইন্টারভিউ দেওয়ার কোনো দরকার নেই। তার বিনিময়ে শুধু কয়েকটা শর্ত মানতে পারলেই হবে। কি শর্ত বলো? প্রথমত, 5 বছরের আগে চাকরিটা ছাড়া যাবে না। দ্বিতীয়ত, অফিসে তোর পরিচয়টা দেওয়া যাবে না, যাতে আমি তোকে একটু শিক্ষা দিতে পারি। আর তৃতীয়ত হচ্ছে, আমার সব কথা শুনতে হবে এবং আমাকে আপনি আপনি করে ম্যাম ম্যাম বলতে হবে। তারপর আমি একটু ভাবনা চিন্তা করে বললাম, ঠিক আছে, আমি রাজি। কি আর করার, সবই আমার কপাল। বউকে একটু আদর করে ভালোবেসে ডাকবো, তাও নেই আমার এই পুরা কপালে। কিছু কি বললি? না ম্যাম, কিছু না। ঠিক আছে, আজ প্রথম দিন হিসেবে তোকে কিছু বললাম না। আজ সব স্টাফদের সাথে পরিচিত হয়ে নে, তারপর কাল থেকে পুরো দমে তার কাজ শুরু। তারপর ঈশিতা সেখানকার এক সিকিউরিটিকে ডেকে দেয় আর তাকে বলে দেয় আবিরকে তার কেবিন দেখিয়ে দিতে। সে সাথে তাদের পুরো অফিসটা আবিরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিতে বলে। তারপর সেই সিকিউরিটি গার্ড আবিরকে অফিসটা পুরো দেখিয়ে দেয় আর তার কেবিনটাও। আবির নিজের কেবিনে বসে দেখে তার কেবিনটা একদম ঈশিতার কেবিনের সাথেই, শুধু মাঝখানে দিয়ে একটা কাচের দেয়াল দাঁড় করে দেয়া, যেখানে দিয়ে সবকিছু দেখা যাচ্ছে। মানে অফিসের আবিরে যেন অন্য কোনো মেয়ের সাথে লুতোপুতো করতে না পারে, তাই এই ব্যবস্থা। আপনারা তো আবার ভাবছেন এখানে হঠাৎ কি হলো। আসলে অফিসটা ঈশিতার বাবার। তিনি হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়ায় অফিসের দায়িত্ব কদিনের জন্য তার ছোট মেয়ে ঈশিতার হাতে তুলে দেয়, কারণ ও কিছুদিন হলো বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরছে। তো অফিস সামলাতেও ওর কোনো রকম ব্যর্থ হবে না। তো ঈশিতার বাবা এই কদিনের জন্য ঈশিতাকে অফিসের এমডি বানিয়ে দিয়েছে। আর আবির যে আজ তাদের অফিসে ইন্টারভিউ এর জন্য আসবে সেসব ঈশিতা জানতো, কারণ তার বোন আগে থেকেই সবটা বলে দিয়েছিল। আর ঈশিতার মনে যেহেতু রাগ আছে, সেদিন আবির তাকে তাদের বাসায় একা রেখে না বলে চলে গেছিল, তাই সে আবিরকে শাস্তি দিতে এখানে আবিরকে তার অফিসের একজন পিএ হিসেবে রেখে দেয়। আগে তো আবির শুধু ঈশিতাকে বাসায় জ্বালাতন করতো, আর এখন অফিসেও করবে। যাই হোক, গল্পে ফিরে আসি। কি করো সোনা? তুমি আবার কেন আসছো? তো তুমি কি ভেবেছিলে আমি আর আসবো না? না তা নয়, কিন্তু তোমার তো নক করে ভেতরে আসবার কথা।
বউকে দেখতে হলে আবার নক করে আসতে হয় নাকি? আবার শুরু করেছিস তুই? কোনো কাজ নেই তোর? এই নাও ধরো 4টা ফাইল, যাও গিয়ে এই ফাইলগুলো কমপ্লিট করে নিয়ে আসবে কালকের মধ্যে। কি কালকের মধ্যে এতগুলো ফাইল? ইম্পসিবল। আমি এত কিছু জানি না, আমার কালকের মধ্যে এই ফাইলগুলো কমপ্লিট চাই, ব্যাস। বেশ রাগে এই কথাগুলো বলে ঈশিতা। বউ না, যেন একটি গুন্ডি, সবসময় এমন করতে হবে, পুরো ডেভিল একটি। আস্তে করে বললাম কথাটা। কি বললে? না না কিছু না। আমি কি তোমায় কিছু বলতে পারি সুন্দরী? যান, ফালতু কথা না বলে এখন গিয়ে কাজে লেগে পড়ুন। এক বুক ভরা দুঃখ নিয়ে নিজের কেবিনে চলে আসলাম। আবির তার কেবিনটা দেখে নিয়ে কয়েক মিনিট পর লাঞ্চ টাইমে আবার ঈশিতাকে ডিস্টার্ব করতে আসে। বেচারা আবির প্রথম দিন চাকরির ইন্টারভিউ দিতে এসে নিজের বউয়ের কাছে ফেসে যায়। আবির তার কেবিনে এসে ঈশিতাকে মনে মনে গালাগালি করতে থাকে। আসলে সেদিন তো আবির আর তাকে ইচ্ছে করে লুকিয়ে রেখে একা চলে আসেনি। তার বাবাই তো নাকি বলেছিল যে আবির কোনো একটা কাজ পাওয়া না অবধি তাকে আবিরের সাথে ওই বাসায় যেতে দিবে না। তাই তো আবির বাধ্য হয়ে ঈশিতাকে কষ্ট পাবে বলে ওকে কিছু না বলে ওদের বাসা থেকে চলে আসছিল। এখানে বেচারা আবিরের কি দোষ? বিকেল অফিস ছুটি হওয়ার সময় হলে আবির আগে আগে বের হয়ে এসে অফিসের সামনে দাঁড়ানো। ঈশিতা এসে বসে ঈশিতার জন্য অপেক্ষা করতে থাকে। এই, তুমি আমার পিএ হয়ে আমার আগেই চলে আসলে যে? তো আর কি করব, আপনাকে কি কোলে করে নিয়ে আসবো ম্যাডাম? চোখ টিপ দিয়ে বললাম। কুত্তা, তুই আবার শুরু করেছিস? বলছি না এটা অফিস। আমি আবার কি শুরু করলাম? কেন তোর এসব ফালতু কথা? ফালতু কথা আবার কি বললাম? আর আমি আমার বউকে যা খুশি বলি তাতে তোমার কি? ও তাই বুঝি? তাহলে আমি কে হই তোর? তুমি হচ্ছ আমার রাগী গুন্ডি ডেভিল। কি কি বললি তুই? তুই এক্ষুনি নেমে যা বলছি আমার গাড়ি থেকে। না আমি নামবো না, সরি, আসলে মুখ ফসকে মনের কথাগুলো বেরিয়ে গিয়েছে। কি? তার মানে তোর মনে এইসব চলে আমাকে নিয়ে? চল বাড়ি চল, তারপর তোকে বোঝাবো। চুপচাপ গাড়ি চালা, এখন একটুও কথা বলবি না। তারপর আবির সারা রাস্তায় আর একটা কথা বলে না। সে চুপচাপ ভদ্র ছেলের মতো গাড়ি ড্রাইভ করতে থাকে। আর একটু পর পর ঈশিতার দিকে তাকালে দেখে ও মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে বসে গেছে। তারপর গাড়ি ঈশিতা আব্বুদের বাসার দিকে ঘোরালে ঈশিতা বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমি আমার শ্বশুর বাড়িতে যাব। তুই আমাকে রেখে পালালেও আমি তোর সাথেই তোর বাসায় থাকবো। গাড়ি ঘোরা। তারপর আবির গাড়ি ঘুরিয়ে তাদের বাসার দিকে আসতে থাকে। বাসার সামনে এসে গাড়ি দাঁড়াতে ঈশিতা গাড়ি থেকে নেমে সোজা বাসার মেইন দরজার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর আবির গাড়ি পার্ক করে দরজার সামনে আসলে ঈশিতা আবিরকে তার ব্যাগ ধরতে বলে। তারপর আবির আগে আগে বাসার ভেতরে প্রবেশ করে। ঈশিতা বাসার ভিতরে প্রবেশ করতেই দেখে তার বোন আখি টেবিলে খাবার সাজিয়ে রাখছিল। হঠাৎ সে ঈশিতা আর পেছনে পেছনে আবিরকে আসতে দেখে বলে, কিরে ভাই সোজা বসকে নিয়ে বাসায় আসলে যে? ভাবি শেষমেশ তুমিও আমাকে মিথ্যা বললে। তুমি কেন বলনি তুমি আমাকে তোমাদের অফিসেই ইন্টারভিউয়ের জন্য পাঠাচ্ছ? বললে তুই কি যেতি না নাকি? বলিনি? ভাবি তুমি জানো প্রথম দিনেই তোমার বোন আমার সাথে কি জুলুমটাই না করেছে। দেখো না আমার অবস্থাটা। আহারে ভাই আমার, ঠিক আছে বাদ দে ওসব, তোরা ফ্রেশ হয়ে আমি তোদের জন্য খাবার বাড়ছি। ঠিক আছে ভাবি। তারপর আবির তার রুমে চলে যায়, পেছনে পেছনে ঈশিতাও। আবির ড্রেস চেঞ্জ করতেই তার মধ্যে ঈশিতা নিয়ে তার ওয়াশরুম দখল করে নেয়। এই দরজা খোলা, আমি গোসল করব। সরি মিস্টার আবির, এখন থেকে এটা আমার ওয়াশরুম। আপনি অন্য কোথাও গিয়ে গোসল করেন। আরে দরজাটা খুলো না, আমি তো তোমার বর আর তুমি আমার বউ। একসাথে গোসল করলে সমস্যা কোথায়? কি বললি কুত্তা? বউ বলে কি আমি তোর সাথে এখন ওয়াশরুম শেয়ার করব? দাঁড়া, তুই ও পাশে, তোর খবর করতেছি আমি, লুচ্চা বেটা। এই রে গেছি রে। এমনিতেই অফিসে আজ আমাকে যে প্যারা দিল, তারপর এখন আমার রেগে মেগে আমাকে ধরতে পারলে কি করবে আল্লাহই জানে। তাই ভয় দিলাম এক দৌড়। তারপর আমি সোজা ভাবির ওয়াশরুমে গিয়ে গা গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। আবির, এই আবির কোথায় রে তুই? আমি কি সারাদিন এভাবে ভাত নিয়ে তোদের জন্য বসে থাকবো? আসছি ভাবি। তারপর আবির তার রুম থেকে চুল আশ্রিয়ে সেখান থেকে বের হয়ে নিচে খাবার ঘরে চলে আসলো। এসে দেখে তার ভাবি তাদের জন্য খাবার বেড়ে বসে আছে। ভাবি খেতে দাও, অনেক ক্ষুধা লাগছে। তোমার বোন তো অফিসে আজকে আমার সাথে যা নয় তা করছে। ও একটু তোর উপর রেগে আছে, মানিয়ে নিস। ভাবি, তোমার বোন যে এতটা রাগী তা কিন্তু আমি বিয়ের আগে একদম বুঝিনি। তাহলে আমি বিয়েই করতাম না, তাই তো?
কে বলল কথাটা? ভাবি তুমি বললে? না তো। আমি বললাম আপনার জম। আহ ইসি, ছেড়ে দে না। কেন শুধু শুধু আমার ভাইটাকে ভয় দেখাচ্ছিস? শুধু আপু বলল বলে ছেড়ে দিলাম ফাঁকিবাজটাকে। ফাঁকিবাজ মানে? আমাকে যেভাবে ফাঁকি দিয়ে বাসায় রেখে একা চলে আসছিলেন। বলেই ঈশিতার আগে একটা গ্লাস ফ্লোরে ছুঁড়ে মেরে ভেঙে ফেললো। বাব্বা, এই মেয়ের এত রাগ! আচ্ছা রাখ না ওসব, আয় বোন তুই আমার পাশে বস। তারপরে ঈশিতা চুপচাপ নিজের রাগটা কন্ট্রোল করে নিয়ে আখির পাশে খাবার খেতে বসে। আবির বিষয়টাকে নিজের মনের মধ্যেই চেপে নেয়। এর প্রতিশোধ তো তার নিতেই হবে। ভাবির সামনে ঈশিতা আবিরকে এইভাবে রাগ দেখালো, এটা আবির কিছুতেই বেড়ে নিতে পারছে না। সে নিজেও রাগকে তার মনের মধ্যে পুষে রাখে। রাতে সে এটা প্রতিশোধ নিবে। তারপর তারা তিনজনে খাবার খাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়। সরি, এখন তো আবির আর ঈশিতার একটাই রুম, ওরা দুজন ওদের রুমে চলে যায়। এখন বাজে রাত 8টা। ঈশিতা বিছানার উপর একটা কোলবালিশে হেলান দিয়ে ফোন ব্যবহার করতেছিল, আর আবির ল্যাপটপে বসে বসে তার কাজ করতেছিল। আবির ঈশিতার দিকে তাকিয়ে দেখে জানালার হাওয়াতে ওর চুল সিল্কি ও সুন্দর সিল্কি চুলগুলো কেমন যেন একটা মিষ্টি দোলা দিচ্ছে। ঈশিতাকে যেন এক অপরূপ মায়াবী পরি লাগছে। ঈশিতার দিকে দেখতেই একটু পর আবিরের মনে পড়ে একটু আগে তার ভাবির সামনে হঠাৎ কাহিনীটার কথা। হঠাৎ ঈশিতা যে আবিরের উপর রাগ দেখাচ্ছিল, আর আজকে অফিসে তার সাথে যেমন করেছে, এই সব কিছু একটা প্রতিশোধ নিতে হবে বলে ভাবে আবির। তারপর আবির ল্যাপটপটাকে বন্ধ করে ঈশিতার দিকে তাকিয়ে একটা মুস্কি শয়তান মার্কা হাসি দিয়ে তাদের স্টোর রুমে চলে যায়। সেখানে গিয়ে আবির তেলাপোকা, মাকড়সা এইসব সব ধরে নিয়ে আসে। তারপর চুপি চুপি জানালার পাশে গিয়ে বিছানার উপর সেই তেলাপোকা মাকড়সাগুলোকে ছেড়ে দেয় আবির। তারপর সে রুমে এসে পুনরায় তার কাজ করতে থাকে, যেন এতক্ষণ সে কিছুই করেনি। ধীরে ধীরে তেলাপোকা আর মাকড়সাগুলো তাদের কমাল দেখাতে থাকে। ধীরে ধীরে বিছানার চাদর বেয়ে ঈশিতা গায়ে উঠতে থাকে তেলাপোকা আর মাকড়সাগুলো। তারপর ঈশিতা টের পেয়ে ভয় চিৎকার বিছানা থেকে লাফিয়ে ওঠে। আবিরের কোলে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে বসে। আবির তখন মনে মনে বলে, এই তো, তার মানে আমার প্ল্যানটা কাজ করতে শুরু করেছে। কি হয়েছে সোনা? তোর সোনার গুষ্টি গিলাই, রুমের মধ্যে এসব তেলাপোকার মাকড়সার পালিশ তুই। ভয়ে আমার তো প্রাণটাই বের হয়ে যাচ্ছিল। আসলে ওরা তো আমার বন্ধু, তোমায় কিচ্ছু করবে না। বন্ধু না, অবশ্য তুই নিজেই তো একটা কুত্তা, তাই তো সব তেলাপোকা মাকড়সার সাথে এক ঘরে থাকিস। তুমি নিজের স্বামীকে তুই তোকারি করে বলতেছো কেন? ডাকবো নাকি ওদের? না, আমার ভুল হয়েছে। তুমি প্লিজ ওগুলোকে বিছানা থেকে সরাও, আমার খুব ভয় করতেছে। ঠিক আছে, আমি দেখতেছি। তারপর আবির ঈশিতাকে সোফার উপর বসিয়ে দিয়ে তেলাপোকাগুলোকে বিছানা থেকে ঝেড়ে ফেলে দিতে আসে। তারপর আবির ঈশিতাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে থাকে, কম্বল দিয়ে ঢেকে দেয়। তখন হঠাৎ ঈশিতা আবিরের টি শার্টের কলার ধরে তার মুখের কাছে মুখ দিয়ে বলে, এই সব কিছু তোর প্ল্যান ছিল তাই না? তুই কি ভাবছিলি আমি সত্যি সত্যি ভয় পেয়েছি? আমি ভয় পাবার অভিনয় করছি মাত্র। আমার সাথে ফাজলামো করিস না। এখন দেখ আমি তোর কি হাল করি। এই রে, ধরা পড়ে গেলাম মনে হয়। এবার কি করি? কিছু তো একটা করতেই হবে। তারপর আমি দুষ্টভাবে ঈশিতার চোখের দিকে তাকিয়ে কায়দা করে ওর দুই হাত বিছানার সাথে চেপে ধরি। এবার কি হবে রাগী বউ? ছাড় ছাড় বলতেছি, ছাড় আমায়, না হলে পরে এর ফল কিন্তু ভালো হবে না। পরে যা হবার দেখা যাবে। তারপর আমি ঈশিতার খুব কাছাকাছি চলে আসি। দুজনেই দুজনের নাকের গরম নিঃশ্বাস অনুভব করতেছি। ঈশিতার গোলাপের পাপড়ির মতো কম্পন দুই ঠোঁট যেন আমাকে টানতেছে। আমি মুহূর্তের মধ্যেই ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট জোড়া এক করে দিলাম। প্রায় 3 মিনিট পর ছাড়লাম। এখন দুজনেই হাঁপাচ্ছি। তারপর দরজায় হঠাৎ কারো কাশির শব্দ শুনে দুজনে দরজার দিকে তাকালাম। তাকিয়ে দেখি দরজায় ভাবি দাঁড়িয়ে। কি ভাই, রোম্যান্স করছো? ভালো কথা, কিন্তু দরজাটা লাগিয়ে দেবে তো? আমি তো ফ্রিতে অনেক কিছুই দেখে নিলাম। উফ ভাবি, তুমিও না, দিলে তো সব মুড নষ্ট করে। ইস, মন খারাপ করো না, দরজাটা লাগিয়ে দাও আর আবার শুরু করো, আমি যাচ্ছি। তারপর আখি একটা মুস্কি হাসি দিয়ে দরজার সামনে থেকে চলে গেল, আর ঈশিতা আবিরকে কিল ঘুষি লাথি মারতে থাকলো। এরপর রাতে পুরোপুরি ঘুমানোর সময় হয়ে আসলে তাদের বিছানায় ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডার হিসাবে কোলবালিশ রেখে দেয়, যেটা দেখে আবিরের একদম মন খারাপ হয়ে যায়। শীতের রাতে বউ থাকতেও কি মাঝখানে কোলবালিশ নিয়ে ঘুমাতে হবে আবিরকে? বউ, ও বউ, কি হয়েছে? রাতে ঠিক করে ঘুমাতেও দিবি না নাকি? না মানে বলছিলাম কি, আমাদের লেপের মাঝখানে এই কোলবালিশটা না দিলে কি হয় না? না, এটা তোর শাস্তি।
আমাকে ভয় দেখানোর জন্য। আর আমি ঘুমিয়ে গেলে একদম এটাকে সরাবি না, আমার গায়ের কাছে একদম ঘেসবি না, না হলে কিন্তু একদম গলা টিপে মেরে ফেলবো আপনাকে। তারপর আবির ঠোঁট নেড়ে নীরবে মনে মনে ঈশিতাকে অনেক গালাগালি করতে থাকে। আবিরের কিছুতেই ঘুম আসতেছে না। শীতের রাতে একা একা লেপের ভিতর কি আর ঘুম আসে? সিঙ্গেল থাকলে সেটা আলাদা ব্যাপার। এখন রাত বাজে প্রায় 1:30। আবির এখনো তার ফোনে গেমস খেলছে আর বিছানা এপাশ ওপাশ করছে। ঠিক তখন ঈশিতা আবিরের লেপের ভিতরে চলে আসে আর আবিরকে জড়িয়ে ধরে। এই তুমি আমার লেপের ভিতরে কি করছো? ছাড়ো আমায়, বলেই নিজেকে ঈশিতার থেকে ছাড়িয়ে নিলাম। ওই, কেন ছাড়বো আমার স্বামীকে? আমি জড়িয়ে ধরেছি, তাতে তোমার কি? আমাদের মধ্যে কিন্তু কথা হয়েছিল যেন কেউ বালিশের অপর দিকে না আসি। তুমি কিন্তু এসেছো আমার দিকে। কিন্তু এইটা তো শুধু তোমার জন্য ছিল সোনা। না না, এটা চলবে না। আইন কিন্তু সবার জন্য সমান। অবশ্য তুমি আমায় জড়িয়ে ধরতে পারো, তবে আইন ভাঙার জন্য তোমায় জরিমানা দিতে হবে। যদি তুমি রাজি থাকো তাহলে বলো। আচ্ছা, আমি রাজি, বলো কি দিতে হবে। আপাতত একটি চুমু দিলেই হবে। তারপর ঈশিতা আবিরের গালে একটা চুমু দেয়। এটা কি হলো? কেন? তুমিই তো বললে চুমু দিতে। তো আমি কি ছোট শিশু যে তুমি আমার গালে চুমু দিবে? তাহলে কোথায় দেব? কেন ঠোঁটে? আমি পারবো না, যার প্রয়োজন সে নিলেই তো পারে। আমি কি তাকে নিতে বাধা দিয়েছি? বলে ঈশিতা অন্যদিকে মুখ ফিরে তাকালে। তারপর আবির তো গ্রিন সিগন্যাল পেয়ে গেল, তাকে আর কি আটকা। তখন আবির সোজা ঈশিতার ঠোঁট দখল করে নেয় আর এক হাত দিয়ে ঈশিতার পেটের উপর স্লাইড করতে থাকে। ঈশিতাও আবির কি স্পর্শে ছাড়া দেয়, হালকা হালকা কামড় দেয় ঠোঁটে, আবিরের ঠোঁটে, আর আবিরের চুল খামতে ধরে। তারপর কি আর শুনতে চান? চাইলেও আমি আর বলতে পারবো না, বাকিটা আপনারা বুঝে নিন। আবিরের বুকে শুয়ে থাকতে দেখে তারপর সে নিজেকে ছাড়িয়ে উঠে ওয়াশরুমে গিয়ে গা গোসল করে ফ্রেশ হয়ে নেয়। ঈশিতা ওয়াশরুম থেকে গোসল করে চুলে তোয়ালে পেঁচিয়ে বের হতেই আবির তার সামনে গিয়ে নিজের দুহাত দিয়ে ঈশিতার পথ আটকে ধরে আর ঈশিতার দিকে তাকিয়ে ভিলেন মার্কে একটা হাসি দিতে থাকে। কি হলো? যান, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেন, সময় মতো অফিসে পৌঁছে যায়েন। রাতে তো এত দুষ্টুমি করে আমাকে ঘুমাতে দেননি, এখন আবার কি কি এভাবে আমার ঠোঁটের কাছাকাছি আসছিস কেন? দেখ, তুই কিন্তু এখনো ব্রাশ করিসনি, একদম আমাকে ধরবি না। আগেই বলছি ঈশিতা রেগে গেলে আবিরকে এখন তুই করে বলে। তাই না? ব্রাশ করিনি বলে তোমার ঠোঁট স্পর্শ করা যাবে না? দাঁড়াও, আজ এমনই কিস করব তোমাকে, বলেই ওর ঠোঁট কামড়ে দিলাম। তারপর ওরা রেডি হয়ে নিচে খাবার ঘরে চলে আসে। ওরা টেবিলে এসেই বসতেই আখি ওদেরকে নাস্তা বেড়ে দেয়। তারপর নাস্তা শেষ করে ওরা দুজনে গাড়ি করে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। অফিসে বসে ঈশিতা নিজের কেবিনে প্রবেশ করে আর ঈশিতার পেছনে আবিরও। ওই, তুমি আমার পিছে পিছে কি করছো? কেন আমার বউয়ের আঁচল ধরে ঘুরতেছি? উফ, অসহ্য। যাও তো, তোমার কেবিনে যাও। কেন নিজের বউয়ের কেবিনে এসে বউকে দেখা যায় না বুঝি? তোমার মাথায় কি চলে সারাদিন? এই রোম্যান্স ছাড়া অন্য কিছু কি আসে না? আসে তো। এই ঈশিতা এখানে তেলাবোকা। ঈশিতার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে। এই, এটা সরাও না প্লিজ। এই ঈশিতা কি করছো? এটা অফিস, আর এখন কি রোম্যান্স করবার সময়? এখন যদি কেউ এসে পড়ে তাহলে কি হবে? যা হবার হবে, আগে সরাও ওটা। তার জন্য তো তেলাপোকাটা ওখানে থাকতে হবে, না থাকলে কিভাবে সরাবো? তার মানে তুমি আমাকে বোকা বানালে, স্টুপিড। কাল তোমাকে যে ফাইলগুলো দিছিলাম ওইগুলো কি কমপ্লিট হয়েছে? এই রে, একদম ভুলে গেছিলাম, মনে ছিল না। তোমার মন কোথায় থাকে? হ্যাঁ, যাও তাড়াতাড়ি ফাইলগুলো কমপ্লিট করে নিয়ে আসো, নয়তো কিন্তু আব্বুকে বলে দিব আমি যে অফিসে তুমি ঠিকঠাক কাজ করছো না। এই রে, এবারে তো আবির নিশ্চয়ই তার শ্বশুর মশাইয়ের কাছে বকা খাবে। এমনিতেই সে তো আবিরকে আর দুষ্টুমির জন্য সহ্য করতে পারে না। তার উপর ঋষিতা যদি আবার নালিশ করে তাহলে তো আবিরের চাকরিটা গেল। আজ আর আবির ঋষিতার সাথে দেখা করার মতো সাহস নেই। দেখা হলে ঋষিতা যে আবার আবিরে কি হাল করবে তা আল্লাহই জানে। অফিস শেষ করে আবির আর ঋষিতা দুজনে বাসে ফিরে আসে। আসবার সময় ঋষিতা আবিরের সাথে একটা কথাও বলে না। অবশ্য আবির অনেকবারই চেষ্টা করেছে কথা বলার জন্য, কিন্তু সে ব্যর্থ। বাসায় আসতে ঋষিতা চলে যায় রুমে, আর আবির গাড়ি পার্ক করে বাসায় প্রবেশ করে সোফায় বসে পড়ে। তখন তার ভাবি আখি বলে, কি রে ভাই, এসেই বসে পড়লি যে? খুব কি টায়ার্ড লাগছে? যা ফ্রেশ হয়ে নে, আমি টেবিলে খাবার দিচ্ছি। না ভাবি, এখন আর খাবো না, একবারে রাতে একসাথে ডিনার করব। আচ্ছা। বলেই আমি রুমে চলে আসলাম। এদিকে সীতা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এসে আবিরকে রুমে প্রবেশ করতে দেখে রুম থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু আবির তার আগে তার হাত ধরে নেয় আর বলে, ঈশিতা কেন এমন করছো আমার সাথে? আসবার সময়ও একটিও কথা বললে না, আর এখনো
আমায় অ্যাভয়েড করছো? কেন, অফিসের কথা মনে নেই? আমি তো বললাম আর হবে না, তারপরও তুমি রেগে আছো। তোমার ফাইলগুলো কমপ্লিট চাই, তাই তো? ঠিক আছে, আমি কালকেই তোমার সব ফাইল কমপ্লিট করে দিব, দরকার নেই আমার তোমার চাকরির। বলেই ঈশিতার হাত এক ঝাঁকুনিতে ছেড়ে দিলাম আর রাগে রুম থেকে বের হয়ে আসলাম। আবির রাগে এক ঝাঁকুনি দেই ঈশিতার হাত ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আর ঈশিতা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। আসলে সে এতটা আবিরের কাছ থেকে আশা করেনি। বিয়ের আগে বা পরে আবির কখনোই তার সাথে এমন রেগে কথা বলেনি। আর আজ প্রথমবার আবির এমন আচরণ দেখে ঈশিতা কান্না করে ফেলে। তারপর সে নিজেকে চোখের পানি মুছে তার বোন আঁখের কাছে গিয়ে তার কাজে হেল্প করে। কি রে ইসি, তুই আজকে তোর মুখটাকে এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? কি হয়েছে? না আপু, কিচ্ছু না, এমনি। ও, তা আবির কোথায়? আমি কি করে বলবো ও কোথায় আছে, হয়তো কোথাও। এইভাবে বলছিস কেন? তোর আর আবিরের মধ্যে কিছু কি হয়েছে? উফ আপু, এত প্রশ্ন কেন করো? না, কিছু তো একটা হয়েছে। তারপর আবির ভাবি ভাবি বলে ড্রয়িং রুমে প্রবেশ করতে দেখে ঈশিতা আর তার ভাবি একসাথে বসে আছে। তা দেখে আবির আর কিছু না বলে মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। ঈশিতা, সত্যি করে বল, তোর আর আবিরের মধ্যে হঠাৎ কি হয়েছে? ও তোকে দেখে এমন ভাবে রেগে চলে গেল কেন? তারপর ঈশিতা আখিকে সব কথা খুলে বলে আর কান্না করে দেয়। থাক বোন, কান্না করিস না। আবির একটু বদরাকি বটে, কিন্তু ওর মনটা খুব ভালো। যা, তুই ওর কাছে যা, গিয়ে ওর অভিমান ভেঙে দে। না হলে দেখবি আজকে রাতে আর পানি পর্যন্ত খাবে না ও। একমাত্র তুইই পারবি ওর অভিমান ভাঙাতে। এমনিতেও ও তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, তাই তুই ওর কাছে গিয়ে ওর অভিমান ভাঙা, যা। বোনের কথা শুনে বেশ লজ্জা পায় ঈশিতা। ও দৌড়ে চলে আসে রুমে, কিন্তু রুমে গিয়ে দেখতে পায় আবির ল্যাপটপ আর ফাইলগুলো নিয়ে বসে আছে। তখন ঈশিতা কোনো কথা না বলে বিছানায় গিয়ে একটা গল্পের বই নিয়ে আবিরের সামনে বসে আর বই পড়ার ভান করতে থাকে। আবির মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছে আর মাঝে মাঝে ঈশিতাকে দেখছে। একটু পর আখি ওদেরকে ডিনার করতে ডাকলে ঈশিতা বই থেকে মাথা উঠিয়ে আবিরের দিকে তাকিয়ে বলে, এই চলো আপু, আমাদেরকে ভাত খেতে ডাকতেছে, এইসব ফাইল এখন রাখো। আবির ঈশিতার দিকে তাকিয়ে আবার নিজের কাজে লেগে পড়ে। কি হলো, আমি আপনাকে কিছু বলেছি? আমি বললাম তো আমি খাবো না, আমার খিদে নেই। তোমাকে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি ভালো করেই জানি। তারপর ঈশিতা আবিরের হাত থেকে ল্যাপটপটা কেড়ে নিয়ে আবিরকে দাঁড় করিয়ে রাখে। তারপর আবিরকে জড়িয়ে ধরে ওর ঠোঁটে লম্বা একটা কিস করে। প্রায় 2 মিনিট পর ছাড়ে। ওর এমন কাণ্ড দেখে আবির তো অবাক। সাথে সাথে আবির সব অভিমান যেন শেষ হয়ে গেল। এটা কি ছিল? রাগ ভাঙানোর নিনজা টেকনিক। তবে মিষ্টিটা কিন্তু সেই ছিল, আর একটা হবে? এই একদম না, এখন খেতে চলো, না হলে ঝাড়ু পেটা খেতে হবে কিন্তু। ওই তুমি কেমন মেয়ে যে নিজের স্বামীকে বলছো ঝাড়ুপিটা করবে? আমি এমনই, এখন খেতে চলেন। তারপর আবির ঈশিতা নিচের ড্রয়িং রুমে চলে আসে। অবশ্য ওরা দুজন একে অপরের বিপরীত দিকে বসেছে। কি রে ভাই, তোকে সেই কখন থেকে আমি ডাকতেছি আসতে, এত লেট করলি যে? তোর শরীর ঠিক আছে তো? বিকেলে বাসায় এসেও তো কিছু খেলি না, এখনো কি ক্ষুধা লাগেনি তোর? আসলে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম ভাবি। এই কয়েকদিন ধরে যা কাজের যা চাপ যাচ্ছে না, আমি সারাদিন কাজ করেও শেষ করতে পারছি না। কথাটা শুনে সবাই আবিরের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। কি তোমরা সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমি কি কোনো এলিয়েন নাকি যেভাবে দেখছো? না ভাই, তেমন কিছু না, তুই খাওয়া শুরু কর। তারপর সবাই খাওয়া দাওয়া শুরু করে। আবির খাচ্ছে আর পা দিয়ে ঈশিতার পায়ে খোঁচা দিচ্ছে। আর ঈশিতা বারবার অগ্নিদৃষ্টিতে আবিরের দিকে তাকাচ্ছে। আবির ঈশিতাকে চোখ টিপ মেরে আবার খোঁচা দিতে শুরু করে। আর ঈশিতা এবার জোরে আবিরের পায়ের উপর পাড়া দিয়ে দেয়। আর সাথে সাথে আবির চিৎকার করে চেঁচিয়ে উঠে ব্যথায়। কিরে ফাজিল, কি হলো? এভাবে হঠাৎ চিৎকার দিলি কেন? না মানে আসলে কি মানে আসলে করছিস? মানে ভাবি বিড়াল পায়ে খামচি দিছে তো তাই। কি? আবারও বিড়াল? বিড়াল কোথা থেকে আসবে? দেখি তো টেবিলের নিচে কই বিড়াল? ভাবি এই বিড়াল সেই বিড়াল নয় যে তুমি টেবিলের নিচে খুঁজে পাবে। এটা হচ্ছে সুন্দরী বিদেশি বিড়াল, বড় বিড়াল। ঈশিতার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, ওরে দুষ্টু, এই ব্যাপার তবে। ঈশিতা তখন লজ্জা পেয়ে লালে লাল হয়ে গেল। ও যখন চুপচাপ মাথা নিচু করে খাবার খেতে থাকে আর মনে মনে আবিরকে বকা দিতে থাকে। অবশ্য আখিতে সব ব্যাপারটা বুঝতে পেরেছি, তাই সে আর কিছুই বলে না। খাবার খেয়ে আবির উঠে রুমে চলে যায়। তারপর ঈশিতা আর তার বোনের সাথে সব খাবার ফ্রিজে রেখে টেবিল সাফ করে সব গুছিয়ে রুমে চলে আসে। ঈশিতা রুমে এসে দেখে আবির দরজার সামনে দাঁড়িয়ে আছে। এই যে ফটোগ্রাফার আবির, এবার তোমাকে বাগে পেয়েছি। তুমি দরজার সামনে দাঁড়িয়ে কি করছো?
আর তুমি আমার পায়ে সুরসুরি দিচ্ছিলে কেন? দিয়েছি, বেশ করেছি। আর তুমি যে আমার পায়ে পাড়া দিয়ে আমার পা মোচকে দিলে তাতে কিছু না। ভালো করছি, এখন মজা টের পা। তাই তাহলে তো তোমায় বলেই ঈশিতার হাত টেনে ধরে ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে ভেতর থেকে রুমের দরজা আটকিয়ে দিলাম। ওই ভালো হবে না কিন্তু, একদম আমার সাথে আজকে কোনো রকম দুষ্টুমি করবি না, না হলে কিন্তু একদম তোর ওখানে লাথি দিব। তখন তো তুমি আর সারা জীবনে কখনো আম্মু হতে পারবে না। আর আমার বউ, আমার রুম, আমি যা ইচ্ছা তাই করব, তাতে তোমার কি? ওই একদম দুষ্টুমি করবি না কিন্তু। ছাড় ছাড় বলছি, কুত্তা বিলাই গরু। যতই গালি দাও না কেন, আজ কোনো রিয়্যাক্ট করব না, শুধু আদর দিব। তারপর আমি ঈশিতাকে কোলে তুলে নেই, আর ঈশিতা তখন আমার বুকে কিল ঘুষি মারতে থাকে। আমি রুমের লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দেই আর ঈশিতাকে বিছানায় শুইয়ে দেই। তারপর ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরি আর ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দেই।